দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাট্যতীর্থ প্রযোজিত নাটক দ্বীপ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে পালাকার প্রযোজিত নাটক 1 কোটি মনোয়ার। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে রাকেশ বসুর পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী খেয়া। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি আপু, অনেকদিন পর আপনাকে পেলাম, কেমন আছেন? খুব বেশি দিন কি, 1 বছর হবে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর অনেকটা সময়। আর খুব সম্প্রতি সময়ে আপনি একটি পুরস্কার অর্জন করেছেন, একটি বিশেষ সম্মাননা অর্জন করেছেন। সুতরাং সে জায়গা থেকে শুরুতেই আপনাকে অভিনন্দন জানাতে চাই। জুলাইয়ের গান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি সম্মাননা প্রদান করেছে এবং এটা প্রতিযোগিতার মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছেন। কেমন লাগছে এই বিষয়টি? আসলে এই বিষয়টা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক ছিল, কারণ জুলাই প্রোটেস্টে তো অংশগ্রহণ করেছিলাম। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতি যে দেশাত্মবোধ আমার বা ভালোবাসার যে জায়গাটা, সেখান থেকে যখন আপনি একটা গানকে সেভাবে অনুভব করে আপনি গান, তখন ওই গানটা যখন পুরস্কার পায়, সেটা আসলে খুব ভালো লাগার বিষয়। জুলাইয়ের এই প্রতিযোগিতাটা ছিল সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সবাই, হ্যাঁ গানে গানে জুলাই, সবাই এখানে গান জমা দিয়েছেন। ওদের একটা ইমেল অ্যাড্রেস ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে, তো ওখানে সবাই আর কি ওখানে গান জমা দিয়েছেন। তো আমার আসলে এতটা এক্সপেকটেশন ছিল না, কারণ এখানে অনেকেই গান জমা দিয়েছেন। তো তারপরও যেই পুরস্কার পেয়েছি এটাতে অনেক বেশি আমি সম্মানিত বোধ করেছি, খুশি হয়েছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে আমরা পুরস্কারটা নিয়েছি, সেখানে সচিব ছিলেন, সেখানে মন্ত্রী ছিলেন, তো ওনাদের হাত থেকে আমরা পুরস্কার নিয়েছি। আর এটা আমি মনে করি যে আমার ব্যান্ডেরও একটা অ্যাচিভমেন্ট, কারণ বাংলাদেশ রেবেলস সব সময় এই দেশের গান বেশি করেছি আমরা সামাজিক মেসেজ থাকে যেসব গান, এসব বেশি করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা শুধু আমি পুরস্কারটা জিতিনি, আমার পুরো ব্যান্ডটাই পুরস্কার জিতেছে। এই গানটি যখন তৈরি করছিলেন তখন আসলে কি ভাবনা কাজ করছিল? আসলে এটা আসলে আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ রেবেলসের স্টুডিওতে আমরা বলি যে কুকিং করি আমরা গান। মানে এখানে রাজীব আছে, যে আমি এর আগেও রাজীবের কথা বলেছি, বাংলাদেশ রেবেলসের যে ফাউন্ডার মেম্বার। তো ও হচ্ছে ও আর আমি মিলে বিভিন্ন গান লিখি বা সুর করি। ওই বেশিরভাগ গান লিখে হয়তোবা আমি ওকে বলি যে আমরা এইভাবে হয়তোবা এখানে এই সুরটা হলে ভালো হতো, আমি হয়তোবা এতটুকু ওকে ইনপুট দেবার চেষ্টা করি, একটা টিম ওয়ার্ক।
তো দেখা যায় রাজীব খুব ভালো গান লিখে। আচ্ছা। তো এই দুজন মিলেই আমরা কাজগুলো করি, বাংলাদেশ রেবেলসের কাজ। তো এই গানটা করার সময়ও দেখা গেছে এরকমভাবেই কাজটা হয়েছে, এবং কাজটার মধ্যে আমাদের যে ওই যে জুলাইয়ের যে সময়টা, সেই যে চেতনাটা, এটা অনেক বেশি কাজ করেছে। আর আমার মনে হয়েছে যে এটা একটা ডিফারেন্ট কাজ, কারণ সবসময় তো প্রেমের গান করা হয়েছে বেশি। তো বাংলাদেশ রেবেলসের কাজগুলো বাদ দিয়ে যদি আপনি দেখেন, আমার পুরো রোমান্টিক সংটা বেশি, হ্যাঁ একদম রোমান্টিক সংই বেশি, বা হচ্ছে আপনার মানে দুঃখের গান যেটা স্যাড সং বেশি, হ্যাঁ এই ধরনের গান বেশি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা ডিফারেন্ট কাজ হয়েছে, যেটা পুরস্কৃত হয়েছে। আচ্ছা, আর আরো একটা বিষয় উল্লেখ করতে চাই যে গানটি ইংরেজি, হ্যাঁ ইংরেজি ভাষায় করা হয়েছে। এটা কেন? এটা করা হচ্ছে আসলে ওখানে লেখা ছিল, প্রতিযোগিতায় আমাদের এরকম বলা ছিল যে আপনারা গানটা অডিও অথবা ভিডিও ফরম্যাটে জমা দেবেন, এবং গানটা যে কোনো ভাষার হতে পারে, সেটা মানে বাংলা অথবা ইংরেজি, যে কোনো ভাষার মধ্যে, মানে এখানে দুটো ভাষা বলা ছিল, বাংলা অথবা ইংরেজি হতে পারে। তো আমার মনে হয়েছে যে বাংলা ভাষায় তো জুলাইয়ের অনেক গান হয়ে গেছে, ইংলিশে একটা গান হলে হবে কি, যে আমাদের যারা ইন্টারন্যাশনাল যারা লিসেনার থাকে বাংলাদেশের, বা বাংলাদেশকে যারা ওইভাবে জানতে চায় আসলে জুলাইতে কি হয়েছে, জুলাইয়ের ঘটনাটা কি, জুলাইয়ের পটভূমিটা কি, তো ওটা আমার মনে হয় ইংলিশে হলে মানে ওই তারা এই জিনিসটাকে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। তো সেই জন্য এটাকে ইংলিশে আমরা করেছি, ইংরেজি ভাষায় করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ইংরেজি ভাষায় গান গাওয়া, মানে ইংরেজি ভাষায় কথা বলা এবং গান গাওয়া দুটো আমার কাছে কেন জানি মনে হয় একটু আলাদা। এর আগে কি কখনো ইংরেজি ভাষায় গান গাওয়া হয়েছে? এবারই প্রথমবার ইংরেজি ভাষায় গান করা হয়েছে। বললে যেমন আমাকে খেয়া হিসেবে মানুষ যেভাবে চেনে যে আমি রোমান্টিক গান গাবো, বা আমি ফিল্মের প্লেব্যাক করছি, তো এইভাবে করে বাংলাদেশের মানুষের কাছে আমি মানে ইংলিশ ভাষায়, আমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি গান গেয়ে এর আগে আমি ওইভাবে আসিনি। কিন্তু আমি ফেসবুকে, মানে আমার যে পেজ আছে সেখানে আমি কিন্তু রেগুলার, আমি যেই প্রোগ্রামে যাচ্ছি গান করছি, সেখানে কিন্তু শুধু আমি বাংলা গান গাই না। আমি তো ছোটবেলা থেকেই মানে ইংলিশ নাম্বারস করতে আমার ভালো লাগে, কিন্তু ওইটা আসলে আমার যে ক্রাউডটা, মানে যারা আমার ওই ফিল্মের গানের ক্রাউড, ওরা এটা জানে না, যারা আপনার লিসেনার, হ্যাঁ লিসেনার যারা, তো ওরা এখন এটা আস্তে আস্তে করে জানতে পারছে যে ও আচ্ছা খেয়া আপু তাহলে এই ধরনের গান গায়। তো এখন আমার পেজে দেখা যায় ওরা আমাকে এরকম করে কমেন্ট দেয় যে মানে এটা আপনি গেয়েছেন, মানে এটা আপনি করেছেন, মানে এটা তাদের বিশ্বাস হয় না। বাট আমি অনেক আগে থেকেই গাই, কারণ ইংলিশ নাম্বারস এমন, আপনি যদি ছোটবেলা থেকে না করেন ওই অ্যাকসেন্টটা আপনার আসবে না, বা ওই ধরনের ডিফারেন্ট ওয়ে অফ সিঙ্গিং। একদম একদম সেটাই বলছিলাম যে ইংরেজি ভাষায় কথা বলা এবং গান গাওয়া টোটালি ডিফারেন্ট একটি ব্যাপার। আর একটু জানতে চাইবো যে খুব সম্প্রতি বেশ কিছু কাজ করা হয়েছে, সেগুলো সম্পর্কে। সম্প্রতি কাজ করা হয়েছে, যেমন আমি আমার একটা লেভেলের সঙ্গে কাজ করা হয়েছে সিডি চয়েস। সিডি চয়েসের কথা বলছি এই জন্য যে সিডি চয়েস আমার কাছে একটু স্পেশাল, কারণ আমার যে শুরুটা, আমার যে অডিও রেকর্ডিং এর যে শুরুটা, সেটা কিন্তু স্টার্টিং হচ্ছে সিডি চয়েস লেভেল থেকে। তো মানে আমার নিজের অ্যালবাম যেটা বলেন, প্রথম অ্যালবাম, তো এই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের সাথে আমার যে সম্পর্ক সেটা অনেক বেশি সুন্দর। তো তারা যখন অনেক বছর পরে তাদের সঙ্গে আবার আমার কাজ হচ্ছে, কত বছরের সম্পর্ক হলো তাহলে? এটা তাদের সঙ্গে আমি কাজ করেছি 2011 সালে। আচ্ছা। আর এই মনে করেন 2013-তে লাস্ট আমি কাজ করেছি, এই আবার 10-11 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার মাঝখানে কোনো কাজ ছিল না। এবং তারা অনেক নাটক ইয়ে করেন তাদের লেভেল থেকে, নাটক তারা প্রডিউস করেন, সেসব জায়গায় আমার কাজ করে, মানে সামহাউ তাদের সঙ্গে কাজ হয়ে ওঠেনি, ম্যাচ করেনি, হয়ে ওঠেনি। তারাও হয়তো আমাকে খোঁজেনি, কেন জানি না, আবার হঠাৎ করে তাদের আমার কথা মনে হয়েছে। তো তারা আরিফিন রুমি ভাই এবং আমাদের তো একটা আসলে গানের একটা অন্যরকম জুটি ছিল, যেটা দর্শক শ্রোতা খুব পছন্দ করে, যে আরিফিন রুমি ভাইয়ের সাথে খেয়া থাকবে, আরিফিন রুমি খেয়ার কিছু গান আছে যেগুলো মানুষ ওইভাবে একসেপ্ট করেছে। তো ওই চিন্তা থেকে সিডি চয়েসের এবার মনে হলো যে এই আমরা এই জুটি নিয়ে আবার আমরা কাজ করব। তো ওই জায়গা থেকে রুমি ভাইয়ের সঙ্গে আমার দুটো গানের কাজ হয়েছে আজ থেকে প্রায় 6 মাস আগে। ও কাজটা এখন যুগ তো বদলেছে, এখন তো আপনার সোশ্যাল মিডিয়াতে গানটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে সেটা দেখার বিষয়, আগে সেই সিডির যুগটা নেই। তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে কাজটা এগোচ্ছে, মানুষ শুনছে ইউটিউবে, এটা একটা খুব ভালো দিক। তাছাড়াও আমার নিজের কিছু কাজও নিজের ইউটিউব চ্যানেলে কি কাজ করা হচ্ছে? আমার নিজের ইউটিউব চ্যানেলের কথা আমি এখন বলতে চাই না, কারণ ওটা এত বেশি সমৃদ্ধ হয়নি, ওটাতে খুব অল্প সাবস্ক্রাইবার, মানে কন্টেন্ট দেওয়া হচ্ছে না, ওটাতে আমি রেগুলার না, কারণ বাংলাদেশ রেবেলস নিয়ে যেভাবে আমি কাজ করছি ওইভাবে আমার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে আসলে আমি
ওইভাবে ফিল করিনি কখনো কাজ করার। এটার একটা কারণ আছে যে অন্য যারা কাজ করছে আমার সঙ্গে অডিও বা ফিল্ম নিয়ে, তারা কিন্তু অলরেডি তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমার গান চলে যাচ্ছে, মানে কোনো না কোনো ভাবে স্পটিফাইতে বলেন বা বিভিন্ন মাধ্যমে কিন্তু গান চলে যাচ্ছে। নিজের গানের চাইতে আমার কেন জানি মনে হয় খেয়া আপু যে আপনি বাংলাদেশ রেবেলসকে বেশি পছন্দ করেন। বাংলাদেশ রেবেলস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি আমার ভেতরটা ঢেলে দিতে পারি, যে আমার ভেতরে কি আছে, আমার যে ক্রিয়েশন, আমার যে বা আমার একটা মনে হচ্ছে যে এই গানটা আমার ভালো লাগবে, রাজীবের সঙ্গে আমি ওই গানটা দেখা গেছে বা আমাদের ব্যান্ড মেম্বারস আমরা সব একসাথে ওই গানটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গানটা আমরা কিভাবে নিব তৈরি করতে পারি, তৈরি করার যে একটা আনন্দ, নতুন কিছু, নতুন সৃষ্টির আনন্দ, ওটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ রেবেলস। এখন মনে করেন সিটি চয়েস আমাকে কল দিল, সিটি চয়েসকে আমাকে বলবে যে আপনার পছন্দ মতো একটা গান করে আমাকে একটু জমা দেন, এটা বলবে না, তারা কিন্তু তাদের পছন্দ আমাকে চাপিয়ে দিবে। তো ওই জায়গা থেকে ওই যে জার্নিটার মধ্যে দিয়ে জানতো, এইজন্য আসলে আরো বেশি ওটার প্রতি ইমোশন কাজ করে। এখন কি মনে হয় যে সুর নির্ভর গানগুলো একটু বেশি হয় কথা নির্ভর গানের তুলনায়? সুর নির্ভর গানগুলো বেশি হয় না এটাও আমরা বলতে পারছি না। আমার মনে হয় কি জানেন, এখন গান হয় শ্রোতাদের কথা চিন্তা করে। আমাদের দেশের শ্রোতা মানে যে বেসটা এটা চেঞ্জ হয়ে গেছে আসলে। আমি এটা বলতে মানে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি তা না, কারণ শ্রোতাদের সাথেই তো আমাদের আলটিমেট বন্ধনটা। কিন্তু এটা বলতেই হয় যে শ্রোতাদের যে টেস্ট এটা চেঞ্জ হয়ে গেছে, অডিয়েন্স চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই চেঞ্জের কারণেই কিন্তু আপনার এখন যারা গান ক্রিয়েট করছে, মানে মিউজিক ক্রিয়েট করছে, তারা চিন্তা করে যে ওকে আমরা এমন কিছু মিউজিক করব যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে খুব, এবং ভাইরাল হবার যে একটা ট্রেন্ড চলে আসছে, হ্যাঁ ভাইরাল হবে, অনেক ভিউজ হবে, হ্যাঁ এই জিনিসটাকে তারা মাথায় রেখে মিউজিক করছে। যার কারণে আমার মনে হয় যে বেশিরভাগ গান সাস্টেইন করছে না, এটা খুব অল্প সময়ের জন্য থাকছে, কারণ শ্রোতাদের রুচি তো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, দ্রুত পরিবর্তন হচ্ছে। এবং সেই যে ওই যে 90s এর একটা টেস্ট বা মানে আমাদের জেনারেশনের কথা আমি বলছি, যে ওই সময়টা মিউজিকে এখন নেই। তবে অনেকে বোধ করছেন যে ওই সময়টা আবার ফিরে আসা প্রয়োজন সুস্থ গানের জন্য, সুন্দর একটা গানের পরিবেশের জন্য, হ্যাঁ সুস্থ ধারার গানের জন্য। এবং ওই পরিবেশটা যদি আবার ফিরে আসে তখন মানুষ দেখা যাবে মানে তাদের ওই অডিয়েন্সটাকে আবার ওইদিকে ফেরানো যায় কিনা, এরকম করেও দুই একটা কাজ হচ্ছে, মানে এক্সপেরিমেন্টাল, যে দেখি একটা 90s দিয়ে কি অবস্থা। কিন্তু আসলে দেখা যায় কি জানেন, ওই ভিউজ আর আপনি যদি ভাইরাল হবার যে ট্রেন্ড আমি বলেছি চলে এসেছে, যে এটার দিকে যদি খেয়াল করেন তাহলে ওই গানগুলোই কিন্তু বেশি ভাইরাল হয়ে যায়। যেগুলো একটু সস্তা কথা, হ্যাঁ যেগুলো একটু সস্তা সুর, ওগুলো বেশি ভাইরাল হয়ে যায়। সেটা অল্প সময়ের জন্য থাকে, খুব বেশি সময়ের জন্য সাস্টেইন করে না। ক্যাপ আপনি তো স্টেজে আসলে প্রচুর পারফর্ম করেন, তো সেই জায়গা থেকে যখন অডিয়েন্সের রেসপন্সটা আসে বা রিকোয়েস্ট আসে, সেটা কি মানে মৌলিক গান বা আধুনিক গানের চাইতে ফোক মিউজিকের রিকোয়েস্টটা বেশি আসে কিনা, বা মডার্ন ফোক আমরা যেগুলো বলছি সেটা রিকোয়েস্টটা বেশি আসে? এরকম হয়েছে, যেমন আমি আপনাকে বলি, আমি সিঙ্গাপুরে একটা শো পারফর্ম করতে গিয়েছিলাম ওদের চাইনিজ নিউ ইয়ার কনসার্টে। তো ওখানে হচ্ছে যে আমি ভেবেছিলাম সিঙ্গাপুরে একটা প্রোগ্রাম হচ্ছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল কনসার্ট, ওখানে কিন্তু অনেক দেশের লোকজন এসে পারফর্ম করেছে। ওখানে মানে বিভিন্ন দেশের লোকজন এসে কেউ ম্যাজিক দেখিয়েছে, কেউ ডান্স করেছে, কেউ মিউজিক করেছে। তো আমার মনে হচ্ছে যে আচ্ছা, বাংলাদেশের জন্য বাংলাদেশকে যেমন রিপ্রেজেন্ট করে ফোক অ্যান্ড ব্যান্ড সং, হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এই ধরনের গান ওখানে হবে। তো ওখানে দেখলাম যে ব্যান্ড সঙের প্রতি তাদের ওরকম একটা দুর্বলতা আমি দেখলাম না ওই জায়গায়, কিন্তু তাদের ফোকের প্রতি দুর্বলতা আছে। আর আমি আমার নিজের মৌলিক গানও গেয়েছি ওখানে, সেখানে আমি খুব গ্রহণযোগ্যতা পেয়েছি। যেমন আমার বলো না কোথায় তুমি, এই গানটা দিয়ে তো মানুষ আমাকে চিনেছে, খুব জনপ্রিয় একটি গান। তো এই গানটা গেয়েছি যখন তারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে। তো আপনি যেটা বলছেন যে হ্যাঁ, মানে স্টেজে পারফর্ম করতে গেলে মানুষ কিন্তু ফোক রিকোয়েস্ট করে, বেশিরভাগ ফোক রিকোয়েস্ট করে আপনি। এবং আপনি যখন ওপেন এয়ার কনসার্ট করেন তখন কিন্তু আপনি আপনার মনে হলো আমি লতাজির একটা খুব মানে প্রিয়তম কি লিখি তোমায় এটা গাইলাম, কিন্তু ওখানে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। ওখানে আপনার দর্শক চিন্তা করবে যে মানে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে যাবে তারা, ফোক গান একটু ফাস্ট বিটের গান, হ্যাঁ ফোক গানকে একটু মডার্নাইজ করে আর একটু সুন্দরভাবে কিভাবে গাওয়া যায়, তো তখন তারা এগুলো রিকোয়েস্ট করতে থাকে। এটাও আমার কাছে মনে হয় যে এই যে খুব দ্রুত পরিবর্তনশীল রুচির একটা প্রভাব হয়তো হতে পারে। একেবারে শেষের দিকে চলে এসেছি, সবশেষে একটু জানতে চাইবো যে এখন আসলে ফিল্ম নিয়ে ব্যস্ততা কেমন, বা প্লেব্যাক নিয়ে রিসেন্ট কোনো কাজ আছে কিনা যেটা সামনে আসবে? আমি আসলে প্লেব্যাক
তো আমার অনেক একটা মোটামুটি মাঝে গ্যাপ হ্যাঁ। গিয়েছে। গ্যাপ যাওয়ার পরে যখন জাজ মাল্টিমিডিয়া আমাকে কন্ট্যাক্ট করেছিলেন আজিজ ভাই যে জিন চলচ্চিত্রের গান, এটা 1 বছর হয়েছে জিন চলচ্চিত্রের গানটা। তো এর মধ্যে আমি প্লেব্যাক করিনি, আর এটাই আমার লাস্ট, মানে এখন পর্যন্ত লাস্ট প্লেব্যাক। তবে আমি নাটকের কাজ করেছি, সম্পর্কের গল্প একটা নাটকে আমি গান গেয়েছি, শিরোনাম যে সম্পর্কের গল্পের শিরোনাম যে গানটা সেটাই গেয়েছি, টাইটেল সং যেটা। এবং এছাড়াও আরও কিছু মানে নাটকের কাজ করার কথা হচ্ছে, বা নাটকের গান করছি আমি, যেগুলো পরবর্তীতে রিলিজ হবে, যেগুলো এগুলো এখনো রিলিজ হয়নি, আনরিলিজড অবস্থায় আছে, এজন্য আমি নাম বলছি না। আর ফিল্মেরটা এটা আল্লাহ ভালো জানেন যে কবে আবার সেই সুযোগ আসবে। আর কিছু কিছু ফিল্মের গান আমি করেছি যেগুলো এখন পর্যন্ত আনরিলিজড আছে। আমি আপনাকে আলাপে আলাপে বলছিলাম যে আমার একটা খুব দুঃখ রয়ে গেছে যে আমি একটা ফিল্মের গান করেছিলাম রানা প্লাজা, সেটা এখন সেন্সরে গেছে। আশা করি সেটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। অনেক আগে থেকে আমার একটা, কারণ ওই গানটা খুব, যেমন পোড়ামন গানটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো গান হয়েছে সবাই বলতো, এবং আলটিমেটলি ওটা ওই পর্যন্ত গিয়েছিল। তো ওইরকম লেভেলের একটা গান হয়েছে আপনার এই রানা প্লাজাতে। আচ্ছা, তো সেটা নিয়ে একটু আশাবাদী যেটা কবে রিলিজ হবে। এরকম অনেক কাজ আমার আছে যে পেন্ডিং, মানে এগুলো এখনো কবে রিলিজ হবে আমি নিজেও জানি না। অবশ্যই আমরা চাইবো যে কাজগুলো দ্রুত রিলিজ হোক এবং আমরা সেই গানগুলো শুনি, সেই মুভিগুলো দেখি। আসলে বাংলা চলচ্চিত্র তো এখন এমনিতেই কম্পারেটিভলি অনেক কম সংখ্যার দিক থেকে, আর ভালো কাজের অপেক্ষা আমরা সবাই করি আমার কাছে মনে হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল খেয়া আপু, দারুণ থাকুন, প্রাণবন্ত থাকুন, হাসি খুশি থাকুন। আপনার এই পজিটিভ অরা আমাদের সবাইকে মুগ্ধ করে সবসময়। ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে আমার আসলে সবসময় খুব ভালো লাগে, আমি এটা আগেও বলেছি। এবং আপনার সঙ্গে কথা বলে ভালো লাগে এই জন্য যে আপনি অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন করেন, এই জন্য বেশি ভালো লাগে। মানে এক প্রশ্ন বারবার শুনতে হয় না, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি স্পন্টেনিয়াস। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। আর এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বারবার যেন আমন্ত্রণ পাই এভাবেই। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।